নমস্কার, আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। আমার আজকের প্রতিবেদন ভারতীয় সংবিধান ও তার প্রয়োজনীয় পরিবর্তন। আমি আজকের প্রতিবেদনে আমার রাষ্ট্রের নিরাপত্তা ও দেশের কল্যাণের কারণে ভারতীয় সংবিধানে কিছু পরিবর্তনের প্রয়োজন অনুভব করছি। কী সেই পরিবর্তন তা নিয়ে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসাবে করার ইচ্ছা পোষণ করলাম। আমি মনে করি দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় সংবিধানে কিছু পরিবর্তন আনাটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এবং চিন্তাশীল বিষয়। আমরা জানি সংবিধান পরিবর্তন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে থাকে এবং তা দেশের জনগণের ইচ্ছা, নীতি, সময়ের দাবি এবং সমাজের পরিবর্তনের ভিত্তিতে হয়ে থাকে। বর্তমান ভারতীয় ব্যবস্থায় আজ আমি সংবিধানের 4টি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচনার প্রথমটি হলো বাক স্বাধীনতা, দ্বিতীয়টি হলো সংরক্ষণ নীতি, তৃতীয়টি হলো ধর্মনিরপেক্ষতা ও শেষটি হলো নির্বাচন ব্যবস্থা। অনেকেরই মতে বাক স্বাধীনতায় পরিবর্তন হওয়াটা খুবই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ একটি দৃষ্টিভঙ্গি। আমি প্রথমে আসছি বাক স্বাধীনতার বিষয়ে। ভারতীয় সংবিধানে ধারা 19(1)(a)তে বাক স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে ধারা 19(2)(a)তে কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে, যেমন রাষ্ট্রের নিরাপত্তা, শালীনতা, ধর্মীয় অনুভূতি, আদালতের অবমাননা ইত্যাদি সব। কিন্তু বাস্তব সত্য হলো যে বর্তমান ভারতীয় অব্যবস্থায় এসব কটিরই ভীষণভাবে উল্লঙ্ঘন হয়ে চলেছে। এই বাক স্বাধীনতাকে বিশেষ করে সুবিধাবাদী বামপন্থীরা, ধর্মনিরপেক্ষর দোহাই দেওয়া কিছু সুবিধাভোগী রাজনৈতিক নেতারা আর এদের ছত্রছায়ায় পালিত কিছু জঙ্গি মৌলবাদী লোকজন ভয়ঙ্কর পদ্ধতিতে ব্যবহার করে চলেছে। দেশের নিরাপত্তাকে তোয়াক্কা না করে আজকের তথাকথিত রাষ্ট্র নির্মাতারা অর্থাৎ রাজনৈতিক নেতারা বাক স্বাধীনতার নামে দিনের পর দিন এমন সব কথাবার্তা বলে চলেছে যা সবৈব রাষ্ট্রবিরোধী ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকর। এ ব্যাপারে অসংখ্য উদাহরণ মজুদ থাকলেও স্পেসিফিকভাবে কারোর কথা উল্লেখ করলাম না। এই ব্যাপারটা দেশের সুস্থ সামাজিক সচেতন মানুষদেরও কিন্তু অজানা নয়। দেশের বহু রাজনৈতিক নেতার ছত্রছায়ায় বিশ্ববিদ্যালয়গুলির অন্দরমহলে রাষ্ট্রবিরোধী যেসব তথ্য ছাত্রদের কাছ থেকে পাওয়া যায় তা অতি ভয়ঙ্কর। ছাত্ররা বাক স্বাধীনতার নামে বৈদেশিক অর্থকে পুঁজি করে যে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে থাকে তা অবিলম্বে রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রণ করে সংবিধানের নীতিতে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। সংবিধানের পবিত্র ধারাগুলোকে অবলীলাক্রমে না মেনে চলার যে সংক্রমিত রোগ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে তার নিয়ন্ত্রণ একমাত্র কঠোর নীতি নির্ধারণের মধ্যে দিয়ে আমূল পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। তা না হলে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা এমন একটি পর্যায়ে পৌঁছে যাবে যাতে করে আমাদের দেশ ভবিষ্যতে বহু অংশে বিভক্ত হয়ে পড়বে বলে আমার অনুমান। বাক স্বাধীনতার নিজস্ব একটা সুন্দর বাক প্রবাহ রয়েছে। তাকে উচ্ছৃঙ্খলার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে রাষ্ট্রের প্রতিকূল ভাবধারায় ভাসিয়ে দেওয়ার একটা রাষ্ট্রবিরোধী অপরাধ বলে গণ্য কেন হবে না? সব কিছুরই একটা সুলভ নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে। অচিরেই যদি তা সংবিধানের পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা না যায়, রাষ্ট্র আরও উচ্ছৃঙ্খল ও উন্মাদনায় ভরে যাবে। তাতে রাষ্ট্রের ক্ষতি ছাড়া ভালো কখনোই হতে পারে না। এবার আসি সংরক্ষণ নীতির বিষয় নিয়ে। ভারতের সংরক্ষণ নীতি রিজার্ভেশন পলিসি হলো একটি সামাজিক ন্যায় বিচারমূলক ব্যবস্থা যা সংবিধানের আওতায় আসে এবং এর উদ্দেশ্য হলো ঐতিহাসিকভাবে বঞ্চিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়গুলো যেমন এসসি, এসটি ও
ও ওবিসি এদের শিক্ষা, চাকরি এবং রাজনৈতিক প্রতিনিধিত্বে উন্নত সুযোগ করে দেওয়া। আমার ব্যক্তিগত মতামত হলো, একটা সময় এর কিছুটা প্রয়োজনীয়তা থাকলেও আজকের দেশীয় পরিস্থিতিতে এর কোনোটাই প্রয়োজন নেই। কোনো এক সময় ঐতিহাসিক ভুলের কারণে বিভেদ সৃষ্টি করে সমাজে যে বীজ বপন করা হয়েছিল তার মাসুল কিন্তু আজও আমাদের রাষ্ট্রকে গুনে গুনে তার খেসারত দিতে হচ্ছে। সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠান, রেশন ব্যবস্থা, বহু নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর সাবসিডি, লোকসভা ও বিধানসভায় আসন সংরক্ষণের মাধ্যমে সুযোগ সুবিধা বাড়ানো, এমনকি চিকিৎসাবিদ্যার ক্ষেত্রেও সংরক্ষণ ব্যবস্থায় যেসব কোটা পদ্ধতি চালু আছে তাতে করে সুস্থ ও উন্নত রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে অনেকাংশেই বাধা হয়ে দাঁড়ায় বলে আমার অনুমান। সামান্য প্রচেষ্টায় পেয়ে যাওয়ার আশাকে আন্দোলনের নামে হাতিয়ার করে অব্যবস্থা তৈরি করা এখন একটি সামাজিক ব্যবস্থায় পরিণত হয়ে গেছে। শিডিউল কাস্ট অর্থাৎ দলিত ও নিম্নবর্গের জনগোষ্ঠী, শিডিউল ট্রাইবস অর্থাৎ আদিবাসী গোষ্ঠী, ওবিসি অর্থাৎ সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীদের জন্যও সংবিধান তার নিয়মে সংরক্ষণ ব্যবস্থা করে রেখেছে। বিশেষত এই সমস্ত গোষ্ঠীদের নিয়েই বর্তমানে দেশের কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সুবিধা চরিতার্থ করার মধ্যে দিয়ে এই অব্যবস্থাকে স্থায়ী করেই রাখতে চায়। এই সব বিশেষ সম্প্রদায়গুলিও এদের চক্রব্যূহে আবদ্ধ হয়ে নিজেদের আরও দুর্বল ও পিছিয়ে নিয়ে চলেছে। এদের দুর্বল করার পেছনে সাংবিধানিক নীতি, নিয়ম ও বিশেষভাবে দায়ী বলে আমি মনে করি। দীর্ঘ ৭৮ বছর অতিক্রম করার পরও আমাদের পবিত্র সংবিধানের নীতি নিয়মে এই সব গোষ্ঠীকে সুযোগ করিয়ে দেওয়ার যে বিধান চালু রেখে গেছে সব গোষ্ঠীর ক্ষেত্রে বুমেরাং সিদ্ধ হয়ে চলেছে। সময় থাকতে যদি শুধুমাত্র সঠিক বোঝাকে এরা অবলম্বন করতে না পারে তাতে করে এনাদের ভবিষ্যৎ আগামী 1000 বছরেও পাল্টানোর কোনো লক্ষণ আমি অন্তত দেখতে পাচ্ছি না। সংবিধানের ধারা 15(4) ও 16(4)-এ শিক্ষায় ও চাকরিতে সংরক্ষণের অধিকার কোনো উন্নত দেশের হাতিয়ার হতে পারে না বলে আমার ধারণা। শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে যদিও এই সংরক্ষণ ব্যবস্থাটিকে ছাড় দেওয়া গেলেও বাকি ব্যবস্থাগুলোকে অবিলম্বে রোধ করে সংবিধান থেকে মুছে ফেলার ব্যবস্থা না করলে দুর্ভাগ্য আমাদের রাষ্ট্রের কপালে চিরদিনই লেখা থাকবে। কেউ কেউ আবার মনে করেন সংরক্ষণ এখনও দরকার, কারণ সামাজিক বৈষম্য এখনও পুরোপুরি মুছে যায়নি। প্রশ্ন এখানেই, মুছে যায়নি না মোছাতে চাই না? এইসব জনগোষ্ঠীর পেছনে আবার কিছু রাষ্ট্রীয় দল গগনভেদী চিৎকার করে তাদের সংরক্ষণ ও তাদের উজ্জ্বল ভবিষ্যতের ঠেকা নেওয়ার অলিখিত দায়িত্ব নিয়ে বসে আছে। এরা সবাই আবার জনগোষ্ঠী দরদি ও জনদরদি তাবর তাবর নেতামন্ত্রী। সংরক্ষণের সেই সব সাংবিধানিক ধারাকে হাতিয়ার করে এদের দুর্বল করে রাখাই এই সব নেতা, মন্ত্রী ও সংগঠনের মূল ক্রিয়াকলাপ। এতে করে রাষ্ট্রের সাথে সাথে সমাজেরও ক্ষতি ছাড়া লাভ বিন্দুমাত্র হতে পারে না। এবার আসি অত্যন্ত বিতর্কিত একটি বিষয়, ধর্মনিরপেক্ষতা নিয়ে। ভারতের সংবিধানে উল্লেখ রয়েছে যে ধর্মনিরপেক্ষতা অর্থাৎ সেকুলারিজম একটি মৌলিক নীতি, যার অর্থ হল রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাত করবে না এবং সব ধর্মের প্রতি সমান আচরণ করবে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনে ধর্মনিরপেক্ষ শব্দটি উপপ্রস্তাবনায় যুক্ত হয়। এতে বলা হয়েছে, ইন্ডিয়া ইজ এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড আউটলাইন্স দ্য নেশনস কমিটমেন্ট টু সিকিউরিং জাস্টিস, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি ফর অল সিটিজেন্স। সংবিধানের ধারা 25 থেকে 28 তাতে লেখা আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। সংবিধানে
এই ধর্মীয় স্বাধীনতার অধিকারে বিভেদের একটা সুস্পষ্ট ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। এতে করে বিশেষ একটি সম্প্রদায়ের মানসিক বিভাজনকে প্রশ্রয় দেওয়া হয়ে থাকে। অথচ সংবিধান কিন্তু আবার এদিকে রাষ্ট্রকে নিজের কোনো ধর্ম পালন করতে অনুমতি দেয় না। সংবিধানে ধর্মীয় বিভেদের সুস্পষ্ট বীজ বোয়ানোর পরও সংবিধানে উল্লেখ আছে ধর্ম নিরপেক্ষ। বলতে দ্বিধা নেই যে এটি একটি উন্নয়নশীল রাষ্ট্রের কাছে অতি ভয়ঙ্কর শব্দ। আমরা জানি কিছুদিন আগে কাশ্মীরে আর্টিকেল ৩৭০ নিষ্ক্রিয় করা হয়। এই ৩৭০ আর্টিকেলটি সম্বন্ধে যারা পড়াশোনা করেছে তারা জানে যে সংবিধানে আর্টিকেল ৩৭০ প্রক্রিয়াটি কখনোই ধর্মনিরপেক্ষতা বার্তা বহন করে না। ভারতের সংবিধানে মুসলিম সহ সংখ্যালঘুদের জন্য কিছু বিশেষ অধিকার দেওয়া হয়েছে। আর্টিকেল ২৯ ও আর্টিকেল ৩০A-তে সংখ্যালঘুদের নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার এবং নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার রয়েছে। এখানেও কিন্তু সাম্প্রদায়িক বিভেদের ইঙ্গিত সুস্পষ্ট। আবার বলি, সংবিধানে সংরক্ষণ অধিকারের ব্যাপারটি কিন্তু এই দেশের উন্নতির শিখরে পৌঁছানোর ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান যেমন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, এটি বহু ক্ষেত্রে রাষ্ট্রের কাছ থেকে বিশেষ কিছু সুবিধা পায় যা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো পায় না। এখানেও কিন্তু বিভাজনের রাজনীতিতে সাম্প্রদায়িক মতভেদ সুস্পষ্ট। মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, এই মন্ত্রণালয় মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের জন্য বিভিন্ন উন্নয়নমূলক বিশেষ কিছু প্রকল্প চালায়। মুসলিমরা এর একটি বড় অংশ। আপাতভাবে মনে হতে পারে বোধহয় এই সব সম্প্রদায়গুলির উন্নয়নের ক্ষেত্রে একটি বিভেদ তৈরি করছি। আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, বিশেষ সুবিধা প্রদানের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক বিভেদের সৃষ্টি না করে সবাইকে একমাত্রিক নিয়মের আওতায় এনে শুধুমাত্র শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদের মানসিক কাঠামোকে শক্তিশালী করে গড়ে তোলাটা কি সঠিক নয়? সংবিধানের এই দুর্বল ধারা প্রয়োগের কারণে স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে গেলেও বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উন্নতি কিন্তু এখনও চোখে ধরা পড়ে না। এতে কি বোঝা যায় না যে রাজনৈতিক দূরভিসন্ধির কারণে সংবিধানে যে নিয়ম লেখা হয়েছে তাতে সংখ্যালঘুদের সাথে সাথে রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রেও প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়। ২০১৮ সালের আগে মুসলিম সম্প্রদায়কে হজ যাত্রার জন্য বিশেষ আর্থিক সহায়তা করা হতো রাষ্ট্রের তহবিল থেকে। এমনটা কেন হবে? আমরা যদি সত্যি ধর্মনিরপেক্ষ হই তাহলে কোনো সম্প্রদায়কেই এর আওতায় আনা উচিত নয়। সম্প্রদায়গুলিকে একটি ছাতার নিচে এনে সংবিধানের একটি উন্নয়নশীল ধারার মধ্যে দিয়ে পরিচালনা করলেই একমাত্র তাকেই ধর্মনিরপেক্ষ বলা যেতে পারে বলে আমার ধারণা। সংবিধান নির্মাতা কি আদপেই সেই কাজটি ধর্মনিরপেক্ষভাবে করেছেন? প্রশ্ন এখানে। এবার আমার সর্বশেষ আলোচ্য বিষয়টি হলো ভারতের নির্বাচন ব্যবস্থা। ভারতীয় নির্বাচন ব্যবস্থা বিশ্বের মধ্যে অন্যতম ও বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়া হলেও এই প্রক্রিয়াতে বহুবিধ অব্যবস্থা ও চ্যালেঞ্জ রয়েছে যা প্রায় প্রতিটি নির্বাচনে সামনে আসে। একটি বিষয় শাশ্বত সত্য, যেটি আমরা সবাই জানি, আমাদের এই গণতান্ত্রিক দেশের শিক্ষিত অশিক্ষিত সবারই জানা রয়েছে। আমাদের সবার জানা থাকলেও কোনোদিন প্রতিক্রিয়াস্বরূপ কোনো আন্দোলন বা বিপ্লব কিন্তু ঘটেনি এই বিষয়টিকে নিয়ে। মহামান্য আদালতেও কোনো মামলা আজও পর্যন্ত রুজু করা হয়নি এই বিষয়টিকে নিয়ে। বিষয়টি কি? প্রশ্ন এখানেই। আমরা সাধারণত আমাদের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ডে কাজ পেয়ে থাকি।
এরপর দক্ষতার পরিপ্রেক্ষিতে পেয়ে থাকি পারিশ্রমিক। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সাথে অতিরিক্ত যোগ্যতারও আবশ্যকতা পড়ে। তারপরেও আরও কত কি প্রতিকূল পরিবেশের সামনে করতে হয় আমাদের একটি ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে। অথচ আশ্চর্যের বিষয় হলো যে এমন বিশাল গণতান্ত্রিক দেশের দেশচালকদের কোনো রকম নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনই পড়ে না। অথচ তারাই রাষ্ট্রপতি থেকে পঞ্চায়েত সদস্য পদ পর্যন্ত পেয়ে যায় অবলীলাক্রমে, কোনো মানদণ্ড বা যোগ্যতা ছাড়াই। কী অদ্ভুত সাংবিধানিক নিয়ম! কিন্তু কেন এমনটা হবে? সংবিধান লেখার পর থেকে আজও পর্যন্ত কয়েকবার সংবিধানে পরিবর্তন হয়েছে, অথচ এমন একটি গুরুত্বপূর্ণ ব্যাপারটি নিয়ে সংবিধানে পরিবর্তন তো দূরের কথা, এ ব্যাপারে আজও অবধি কোনো উচ্চবাচ্যই হয়নি। সংবিধানে এর একটি সঠিক পরিবর্তন প্রয়োজন নয় কি? আচ্ছা, আমরা কি ভাবতে পারি না যে দেশ বা রাজ্য চালাতে গেলে তার একটা ন্যূনতম যোগ্যতা ভিত্তিক প্রস্তাব পারিত করে সংবিধানে যুক্ত করা অতি প্রয়োজন? ৭৮ বছরের স্বাধীনতা অর্জনের পরেও এই নির্দিষ্ট কাজটি আজ পর্যন্ত করা গেল না। রাজনেতাদের যোগ্যতার মানদণ্ড কি হওয়া উচিত তা আসলে গভীর আত্মমন্থনের একটা বিষয়। কিন্তু এতটুকু বলতে বাধা কোথায় যে এই আত্মমন্থনে এতখানি কার্পণ্যতা ও অলসতা দেখা গেছে যে যার ফল কিন্তু আমরা পেয়ে চলেছি আজও অবধি। ফলস্বরূপ নির্বাচনে কালো টাকা ও অতিরিক্ত ব্যয়ের ব্যবহার সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক প্রার্থী আইনসঙ্গত সীমার চেয়েও অনেক বেশি অর্থ ব্যয় করেন নির্বাচনে। প্রশ্ন, এত টাকা কোথা থেকে পায় তারা? প্রশাসন কিন্তু নিশ্চুপ। অন্যদিকে আবার মিথ্যা প্রতিশ্রুতির সাথে সাথে অ্যালকোহল ও অর্থ দিয়ে ভোটারদের প্রভাবিত করার ঘটনা ঘটে থাকে দেশ জুড়ে, যা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। এতেও কিন্তু প্রশাসন নিশ্চুপ। অনেক সময় ভোটার তালিকায় নাম না থাকা, ভুল তথ্য থাকা বা মৃত ব্যক্তিদের নাম রয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা যায়। সমাধান কোথায় খুঁজবে মানুষ? প্রশাসন নিশ্চুপ। জাতি, ধর্ম, ভাষা বা বর্ণের ভিত্তিতে ভোট চেয়ে নির্বাচনের ফলকে নিজেদের অনুকূলে নিয়ে আসার ত্রুটিপূর্ণ অব্যবস্থা বেড়েই চলেছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। কিন্তু প্রশাসন নিশ্চুপ। নির্বাচন চলাকালীন সহিংসতা এবং বিরোধী প্রার্থীদের হুমকি বা হামলা এখনও বাস্তবতা। প্রশাসন এতেও নিশ্চুপ। আগেই বলেছি, ভারতীয় নির্বাচন ব্যবস্থায় বেশ কিছু অব্যবস্থা ও চ্যালেঞ্জ রয়েছে, যা প্রায় প্রতিটি নির্বাচনেই সামনে আসে। প্রশাসন নিশ্চুপ। এখানেই আমার একটি আন্তরিক প্রস্তাবনা দেশীয় স্বার্থকে মাথায় রেখে স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়াটির প্রয়োজনীয়তায় সাংবিধানিক পরিবর্তনের একটি সুস্থ বিপ্লবের প্রয়োজন নয় কি? আজ ভাবুন আর ভাবতে থাকুন। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। আগামী রবিবার এমনই এক বিশেষ প্রতিবেদন নিয়ে হাজির হব আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। নমস্কার, জয় হিন্দ।